সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু। দর্শক, রমজান মাসে আমাদের মাথায় অনেক রকমের অনেক প্রশ্ন ঘোরে। কি করা উচিত না। সবচেয়ে বেশি প্রশ্ন থাকে ডায়াবেটিস রোগীদের নিয়ে, আর সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক, এন্ডোক্রাইনোলজি সোসাইটি। স্বাগতম জানাচ্ছি স্যারকে আমাদের আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। স্যার কেমন আছেন? ভালো। স্যার, ডায়াবেটিস রোগীরা তো নানান রকম চিন্তায় এমনি থাকেন, তার মধ্যে রমজান মাসে তাদের চিন্তা যে আমরা রোজা রাখতে পারবো কিনা, বা রাখতে গেলে আমাদের বাড়তি কোনো সতর্কতা বা পরিকল্পনা রাখা উচিত কিনা। স্যার, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইব। এটি আসলে খুব প্রাসঙ্গিক, কারণ হলো আমরা কিন্তু সবাই জানি যে ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিস চিকিৎসার সবচেয়ে বড় ভিত্তি হলো উনি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট ধরনের এবং একটা সুনির্দিষ্ট পরিমাণ খাদ্য গ্রহণ করবেন। আবার রোজা হলো এমন একটি, মুসলমানদের রোজা নিয়ে কথা বলছি, রমজান মাস। তো এই সময়ে এমন একটি ধর্মীয় অনুশাসন যে এবার প্রায় 13.5 থেকে 14 ঘন্টা সময় না খেয়ে থাকবেন। তাহলে ডায়াবেটিসের রোগীর কিন্তু এখানে অনেক কিছু ভাবতেই হবে। আর আমরা যারা বাংলাদেশে ডায়াবেটিসের চিকিৎসক আছি 314 জন, 2 কোটি কিন্তু প্রায় রোগী। কিন্তু একটি গবেষণা দেখা গেছে যে বাংলাদেশের ডায়াবেটিসের রোগীদের মধ্যে রোজা রাখার প্রবণতা পৃথিবীতে সবচেয়ে বেশি। তাহলে এটা আমরা এইভাবে দায়িত্ব নিই যে আমাদেরকে এটা রোগীদেরকে বোঝাবার জন্য অনেক বেশি কাজ করতে হবে। তো বৈশাখী টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আলোচনা সুযোগ করে দেবার জন্যে। এখন ভাবনাটা কীরকম? ভাবনাটা হলো যে উনি কি এত সময় দীর্ঘ সময় না খেয়ে থেকে রক্তের গ্লুকোজ কমে যাবে কি না। দ্বিতীয় হলো ডায়াবেটিস যাদের আগে থেকে আছে এদের অনেকেরই বিভিন্ন রকম অন্য জটিলতা থাকবে, যেমন কিডনির সমস্যা থাকতে পারে, হৃদরোগ থাকতে পারে, কারো কারো স্নায়বিক সমস্যা থাকবে, গর্ভকালীন ডায়াবেটিস আছে। তাদের রোজা রাখতে গেলে কি করতে হবে, আদৌ রোজা রাখতে পারবেন কি না। তো এই বিষয়গুলো যদি উনি ভেবে ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারেন, তাহলে অনেকে হয়তো খুব কম ঝামেলা নিয়েই রোজা পার করে দিতে পারবেন। সেটি অবশ্যই আমরা সবসময় করতে চাই। স্যার, ডায়াবেটিসের রোগীদের যেটা বললেন যে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, তো অনেকে যে ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, সেই ক্ষেত্রে তারা কি পরিবর্তন করবেন? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি, কারণ আমরা অন্য সময় যে ওষুধগুলো দিয়ে একটা নির্দিষ্ট টার্গেটে পৌঁছতে চাই। যেমন ধরুন, কারো হয়তো রক্তের গ্লুকোজ খালি পেটে 5.5, 6, কারো 6.5, বিভিন্ন কারণের উপর ভিত্তি করে একটু কম বেশি হয়। কারো খাবার পরে 7, কারো 8 এরকম রাখার চেষ্টা করি। কিন্তু একজন মানুষ উনি সেহরি খেলেন, তারপরে হয়তো 4:30টার সময় সেহরি খেয়েছেন, 6টা বা 6:30টায় ইফতার করবেন। এই দীর্ঘ সময় না খেয়ে থেকে দিনের শেষের দিকে সে কিন্তু রক্তের গ্লুকোজ কমেই যাবে। এখন আমরা যে ওষুধগুলো দিয়েছিলাম, যে ওষুধগুলো গ্লুকোজ কমাচ্ছিল, তো সেগুলো যদি আগের মতো থাকে তাহলে কিন্তু উনি হাইপোগ্লাইসিমিয়া বা রক্তের গ্লুকোজের ঘাটতিতে পড়ে যাবেন। সেজন্য আমরা যেটি করতে বাধ্য হই যে ওষুধগুলোকে কমিয়ে রেখে সকালবেলা রক্তের গ্লুকোজ কিছুটা বেশি থাকলেও বিকালবেলা হাইপোগ্লাইসিমিয়া হবে না, সেই পর্যায়ে রাখা যায়, এমনভাবে ওষুধ কমিয়ে ফেলি। যেমন ধরুন, যারা ইনসুলিন পাচ্ছে, ইনসুলিন তো সবচেয়ে বেশি শক্তিশালী ওষুধ, যেটা রক্তের গ্লুকোজ কমাবে। তাহলে যাদের ইনসুলিন লাগছে, প্রথম কথা। দ্বিতীয় হলো, যাদের ইনসুলিন অনেক বেশি লাগছে, তাহলে এরা কিন্তু অনেক বেশি ঝুঁকিতেও আছেন। আবার কিছু ট্যাবলেট আছে যেগুলো সিক্রেটোগক বলে, সেই ট্যাবলেটগুলোও কিন্তু রক্তের গ্লুকোজ অনেক কমায়। তাহলে আমরা কিন্তু পরিকল্পনা মাফিক ইনসুলিনকে কমিয়ে ফেলি, ট্যাবলেটগুলোকেও কমিয়ে ফেলি। আবার কিছু ট্যাবলেট আছে যেগুলো রক্তের গ্লুকোজ অনেক বেশি কমায় না অথবা হাইপোগ্লাইসিমিয়া করে না, তো সেগুলো অনেকটা কমাবার দরকার হয় না। তাহলে এখানে যেটা হবে, এক একজন রোগী কিন্তু এক এক রকম ওষুধ পাচ্ছেন। কেউ 2 রকম ইনসুলিন পাচ্ছেন, কেউ 1 রকম ইনসুলিন পাচ্ছেন, কেউ ইনসুলিন হয়তো 40 ইউনিট পাচ্ছেন, কেউ 100 ইউনিট পাচ্ছেন। তাহলে সেটিকে আমরা গড়পড়তা যে কাজটি করি, 20 থেকে 30% ইনসুলিন কমিয়ে ফেলি। যদি ট্যাবলেট 2টা থাকে, 1টাতে নামিয়ে আনি। 3টা থাকলে 2টা বা 1টাতে নামাতে গেলে নামানো যায়। যদি কেউ মনে করেন 100 মিলিগ্রাম পাচ্ছেন, সেটাকে যদি 50 মিলিগ্রাম দিয়ে কাজ সারা যায়, সেটা চেষ্টা করি। আরেকটি বড় পরিবর্তন করতে হয়, সেটি হলো রোজার সময় কিন্তু ওনার খাওয়াটা আসলে শুরু হয়, যদিও সেহরি দিয়ে অনেকে ভাবেন শুরু হয়, আসলে খাওয়া শুরু হয় ইফতারে। তারপর কিন্তু উনি রাতের খাবার খান, সেহরি খান। তাহলে সকালবেলা যে ওষুধগুলো ছিল নাস্তার সময়, অন্য সময়, সেগুলোকে ইফতারে নিয়ে আসতে হয়, কারণ এরপরে কিন্তু ওনার আরও 2টা খাওয়া রয়ে গেছে।
তাহলে ওই ওষুধটি কাজ করবে, উনি খাবারও খাচ্ছেন, তাহলে রক্তের গ্লুকোজ বাড়বে কিন্তু ওষুধ দিয়ে কিছু কমানো যাবে। তো এই একটা অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হয়। কিন্তু সমস্যা কোথায় হয়, কিছু কিছু রোগী রোজার আগে ডাক্তারের কাছে যাননি, যেমন এখন রোজা শুরু হয়ে গেছে, যারা ডাক্তারের কাছে যাননি তারা কিন্তু কেউ কেউ ইতিমধ্যে হয়তো বিপদে পড়ে গিয়েছেন। আবার কিছু কিছু রোগী ডাক্তারের কাছে না গিয়ে সব ওষুধ বন্ধ করে বসে আছেন। তাহলে অনেকেরই কিন্তু যাদের ওষুধ কমানো হয়নি, রক্তের গ্লুকোজ অনেক কমে যাবে, যে অনেকটা কমিয়ে ফেলেছে বা বাদ দিয়ে ফেলেছে, তার কিন্তু রক্তের গ্লুকোজ অনেক বেড়ে যাবে। গবেষণায় দেখা গেছে যে এই রোজার সময় রক্তের গ্লুকোজ বেড়ে দেওয়ার সম্ভাবনা 7.5 গুণ বেড়ে যায়। মানে আগে 100 জনের বেশি থাকলে এবার 750 জনের বেশি থাকবে। আবার রক্তের গ্লুকোজ কমে যাওয়া 4 গুণ বেড়ে যায়, মানে আগে 100 জনের যদি হাইপোগ্লাইসেমিয়া হতো, রোজার সময় 400 জনের হবে। তাহলে দুটাই কিন্তু খারাপ। তাহলে আমরা এখন যেটা বলতে চাই যে রোজার আগে উনি একজন হরমোন বিশেষজ্ঞকে দেখিয়ে ওষুধ ঠিক করে নেবেন, যাতে নিরাপদে রোজা করতে পারেন। তো আজকে যারা শুনছেন তারা হয়তো কিছুটা উপকৃত হবেন আশা করতে পারি। অবশ্যই স্যার। স্যার, আমরা তো ডায়াবেটিস রোগীদের বলে থাকি যে তারা যেন বাসায় সুগার চেক করে, তো এই ব্যাপারটা তারা কিভাবে রমজান মাসে মেইনটেইন করবে? এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি একটু আগে যেটা বললাম রক্তের গ্লুকোজ বেড়ে গেল, কমে গেল, তো না মাপলে কিন্তু অনেক সময় বোঝা যাবে না। কারণ অনেক বেশি কমে না গেলে বা অনেক বেশি বেড়ে না গেলে লক্ষণ দেখা দিবে না। এটি নিয়ে আগে আমাদের কিছু দ্বিধা ছিল, এখন আর দ্বিধা নেই। এখন কিন্তু সবাই একমত, সকল বিশেষজ্ঞ একমত যে রোজার সময় যারা রক্তের গ্লুকোজ মাপবেন গ্লুকোমিটারে, এটি কিন্তু কোনোভাবে রোজা ভাঙার কারণ নয়। আমি একই সাথে আরেকটা জিনিস বলে রাখি, যারা ইনসুলিন নিচ্ছেন তিনি যদি দিনের বেলা ইনসুলিন নেন, সেটিও কিন্তু রোজা ভাঙার কারণ নয়। কারণ যে খাবারগুলো মানে শরীরে ঢুকলে গ্লুকোজ বাড়াবে, সেগুলো তো রোজা ভাঙার কারণ হতো। ইনসুলিন তো গ্লুকোজ কমাই ফেলবে। শুধু এটা কিন্তু ওই দিকের নয়, বরং এই দুইটা ঘটনায় রক্তের গ্লুকোজ মাপা এবং ইনসুলিন নেওয়া এটা কিন্তু জীবন রক্ষাকারী। সুতরাং এটি কিন্তু সকলেই মেনে নিয়েছে, কোনো রোগীর আর কোনো দ্বিধা থাকা মোটেও উচিত হবে না। ধন্যবাদ স্যার। স্যার, ডায়াবেটিস রোগীদের তো এমনি আমরা একটা খাবার তালিকার কথা জানি যে তারা একটু অন্যরকম খাবার খান, শর্করা জাতীয় খাবারটা তাদের কম থাকে। তো রমজান মাসে তাদের এই খাবার তালিকায় কিছু পরিবর্তন আনা দরকার কিনা? জি, আমি একটু দুঃখজনক কিন্তু আবার ইন্টারেস্টিংও বলি। তো রোজার সময় প্রধানত রাতের বেলায় খাচ্ছেন, রাতের বেলা তো শারীরিক শ্রম খুব সীমিত, কিন্তু ইফতারে কিন্তু প্রচুর খাচ্ছেন। এবং ইফতার কিন্তু শুধু রোজা ভাঙার মাধ্যম তা কিন্তু নয়, বাংলাদেশে ইফতার একটি উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব করতে গিয়ে কী ঘটনা ঘটে সেটা দেখেন। দিন শেষে কিন্তু রক্তের গ্লুকোজ কমবে, যার ডায়াবেটিস নেই তারও কমবে, হয়তো হাইপো হবে না কিন্তু কমবে। কিন্তু ডায়াবেটিস আছে তারও তো সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যাবে ইফতারের আগে আগে। ইফতারের সময় প্রচুর খাইলে আকাশে উঠে থাকবে। এবং এটা কিন্তু কতটা মারাত্মক হয়, আমাদের বাংলাদেশে একটি গবেষণায় দেখা গেছে যে একজন মানুষ সারা দিন রাত মিলে খাবার খেয়েছেন রোজার সময়, 86% শুধু ইফতারের সময় খেয়েছেন। তাহলে ওনার হয়তো ইফতারের আগে রক্তের গ্লুকোজ 4 ছিল, ইফতারের পরে গিয়ে 25 হয়ে গেছে। আর শরীর কিন্তু এত পার্থক্যটা তাল মিলাতে পারবেন না। তাহলে কি করতে হবে, একটু সামঞ্জস্য রাখতে হবে। এখানে দুইটা প্রসঙ্গ মনে রাখা দরকার। তাহলে ইফতারে প্রচুর খাওয়া উচিত হবে না, ভাজা পোড়া এগুলো কমিয়ে ফেলতে হবে। আর যারা কেউ কেউ এরকম করেন যে ইফতার করেন আর সেহরি খান, রাতের খাবারটা বাদ দিয়ে দেন, এটাও ঠিক হবে না। কারণ উনি কিন্তু অন্য সময় 6 বার খেতেন, 3টা বড় খাবার 3টা ছোটো খাবার ছিল। রোজার সময় 3 বারের নামক, এর নিচে আর নামাটা ঠিক হবে না। তাতে কি হবে, হয় গ্লুকোজ অনেক বেড়ে যাবে, না হলে রাত 12টা 1টায় গিয়ে আবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, রক্তের গ্লুকোজ কমে যাবে। আর একটা বড় কারণ হলো আমরা ওষুধগুলো যেভাবে পরিবর্তন করি, তাতে কিন্তু 3 বার না হলে ওষুধ সমন্বয় করা খুব মুশকিল হয়ে যায়। তাহলে প্রথম কথা হলো যে ওষুধ খাবার চেঞ্জ হবে, 3 বারে ভাগ হয়ে যাবে। ইফতারে একটু বেশি থাকবে, কিন্তু ইফতারে এত বেশি হবে না যে এই মানে 86% কাছাকাছি পৌঁছে যায়, সেটি 45-50% হতে পারে। মিষ্টি জাতীয় খাবার কিছুটা থাকতে পারবে, প্রচুর নয়। ভাজা পোড়া কমিয়ে ফেলতে হবে। আর সেহরির ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে রাখা দরকার, সেটি হলো সেহরি খাওয়া শেষ হলে যেন আদান হয়। তাহলে হবে কি, যে উনি যে সময়টুকু না খেয়ে থাকার কথা সেটুকুর মধ্যে মিনিমাম সময় না খেয়ে থাকলেন। তাহলে সকলকে সেহরি খাবেন, এই ওনার 1-2 দিন গেলেই হয়তো উনি বুঝে ফেলবেন, ঘড়িটা এমনভাবে অ্যালার্ম দেবেন যে আপনি উঠে খেলেন, খাওয়া শেষ, ফজরের আদান হলো। টাইম ম্যানেজমেন্টটা এবং খাবারটা কি ধরনের খাবার, এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ স্যার। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক,
সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে আজকের মতো। আশা করছি স্যার যে পরামর্শ দিয়েছেন রমজান মাসে আপনাদের সবারই সেগুলো কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা নিয়ে শেষ করছি আজকের পর্ব। ধন্যবাদ।